হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25-এর পেজ 169 এর ম্যাথামেটিক্সের পেজ 169-এর যে সমস্ত 1 মার্কের কোশ্চিন আছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 দাগের যে সমস্ত কোশ্চিন আছে, সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। এক দাগের অর্থাৎ এমসিকিউ কোশ্চিন বলেছে। হ্যাঁ, এমসিকিউ কোশ্চিন। একের কোশ্চিনটা আছে সেটা দেখো। তাহলে ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা দেখো, যে ফার্স্ট কোশ্চিনে কী বলা আছে। বলেছে যে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন। বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? মানে ওই এখানে ব্যাংকে মোট মূলধন দেওয়া আছে এখানে 100 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি কিন্তু দেওয়া আছে 121 টাকা। তাহলে সেখান থেকে বার্ষিক সুদের হার বের করতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে আমাদেরকে ফার্স্ট সমূল চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো কীভাবে বের করব সেটা দেখো। প্রথমে আমরা ধরে নিলাম যে সুদের হার সমান সমান হচ্ছে 8%। ধরে নিলাম যে সুদের হার হচ্ছে 8%, সময় দেওয়া আছে 2 বছর, আসল পি দেওয়া আছে 100 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদ আমরা কী পাবো? চক্রবৃদ্ধি সুদ না, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি সুদ পাবো, তো ফর্মুলা সেটা হচ্ছে কি, যে পি ইন্টু 1+r/100 বা অনেকে এনও দেয় বা টিও দেয়। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? পি ইন্টু 1+r/100 তো মান বোঝাচ্ছি, পি এর মান কত? 100 ইন্টু 1+r/100, আর টি এর মান 2 ছিল, এখানে আর এর মান জানা নেই বলে আর এর মানটা রেখে দিয়েছি। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ কত পেলাম? 100 ইন্টু 1+r/100 স্কোয়ার আর কি। হ্যাঁ, আর এই যে এই মানটা পেলাম, এই মানটা সমান সমান দেওয়া আছে কত? 121। সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 100 প্লাস 100 ইন্টু 1+r/100 স্কোয়ার সমান সমান 121, এটা পেলাম। তাহলে বা দিয়ে দেখো কী করলাম, এই 100 টার্মটাকে সমানের ওপরে নিয়ে গেলাম। তাহলে সমানের ওপরে নিয়ে গেলে 100 টার্মটা কী হবে? ভাগ আকারে বসবে, কারণ যে এখানে এই টার্মটা গুণ আকারে আছে, তাহলে সমানের ওপরে গেলে ভাগ আকারে বসবে। তাহলে বা 1+r/100 তার স্কোয়ার সমান সমান এই 121/100 পরিবর্তে দেখো তো 11/10 তার স্কোয়ার লিখতে পারবো, কারণ 11-এর স্কোয়ার করলে আমরা কী পাবো? 121, আর 10-এর স্কোয়ার করলে পাবো 100। তাহলে লিখতে পারি। ওকে, তাহলে আমরা কী পেলাম তাহলে, যে 1+r/100 তার স্কোয়ার ইজ ইকাল টু 11/10 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, আর এখানে ভিতরেটা আমরা কী করলাম? ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিলাম। ওকে, লসাগু 100, তাহলে 100 প্লাস কত হচ্ছে আর ইজ ইকাল টু 11/10। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে 10। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, কোনাকুনি গুণ করলে কী পাবো? যে 100 প্লাস আর ইজ ইকাল টু 110, কারণ 11কে 10 দিয়ে গুণ করলে 110 পাবো। তাহলে আর সমান সমান কী পাচ্ছি? তাহলে যে আর সমান সমান হচ্ছে, তাহলে আর সমান সমান হচ্ছে 110 মাইনাস 100 সমান সমান কত? 10%। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশান এ, 10%। আশা করছি অঙ্কটা বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/βর মান নির্ণয় করতে বলেছে। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে, যে এখান থেকে আলফা ও বিটার মানটা জানা, যদি সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হয় তাহলে 1/α প্লাস 1/βর মান বের করতে বলেছে। তো প্রথমে আমরা কী করলাম, যে এই সমীকরণটার বীজ দুটির যোগফল বের করব। এই সমীকরণটার দুটি বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে দুটো বীজের যোগফল আমরা ফর্মুলা কী জানি? ফর্মুলা জানি আমরা যে মাইনাস বি বাই এ, যেখানে মাইনাস বি বাই এ, এখানে বি এর মানে হচ্ছে এক্সের সহগ আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে কী পাবো? মাইনাস বি এর সহগ কত? 8, আর এ এর সহগ 3, তাহলে -8/3। এটা কী পেলাম? আলফা প্লাস বিটার মান পেলাম। তার সঙ্গে
আলফা বিটা সমান কী পাবো? আলফা বিটা সমান পাবো যে সি বাই এ, অর্থাৎ লাস্ট টার্মটা কনস্ট্যান্ট টার্মটা বাই এক্স স্কোয়ারের সহগ, লাস্ট টার্মটা বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে কত পাচ্ছি? 2/3। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম কত? -8/3। আলফা বিটার মান পেয়ে গেলাম কত? 2/3। এবার আমাকে মান বের করতে বলেছে যে 1/α প্লাস 1/বিটার মান কত। তাহলে লসাগু করলে আমরা কী পাবো? আলফা বিটা। তাহলে উপরে কী পাচ্ছি? বিটা প্লাস আলফা। তাহলে এবার দেখো আলফা প্লাস বিটা প্লাস আলফা সেম, আর বাই আলফা বিটা, তাহলে মান পেয়ে গেছি। তাহলে আলফা প্লাস বিটার মান পেয়েছি -8/3, আর আলফা বিটার মান পেয়েছি 2/3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো? যে -8/3 ইন্টু 3/2 হয়ে যাবে। তাহলে 3 কেটে যাচ্ছে, 4 2 8 সমান কত হচ্ছে? -4। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশন সি -4। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। অর্থাৎ একটা বৃত্ত আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি এবং যে কোনো একটা জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্বটা বের করতে বলেছে, মানে এইটুকুটা আমাদেরকে বের করতে বলেছে। এখানে ছবিতে ওসিটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে যা যা দেওয়া আছে লিখে দিচ্ছি। ব্যাসার্ধ ওবি সমান 13 সেমি, যা এবির মান কত? 10 সেমি। এবার এবির মান পেলাম, কিন্তু ও সিবিটা কত হবে বা এসিটা কত হবে? কারণ এটা পুরোটার অর্ধেক, তাহলে এসির কী হবে? 10কে 2 দিয়ে ভাগ, কত পাবো? 5 সেমি। তাহলে এসি সমান কী পেয়েছি? 5 সেমি। এবার দেখো ত্রিভুজ ও সিবি বা ও বিসি থেকে কি পাই? এটা একটা কি সমকোণী ত্রিভুজ। ওসি সমান কী পাবো? ওসি সমান লম্ব, ওসিটা হচ্ছে লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে √, অতিভুজ মানে এখানে কত? ওবি স্কোয়ার মাইনাস ভূমিটা কত? সিবি স্কোয়ার। মান বসালাম, ওবির মান 13 এবং সিবির মান 5, তাহলে 13 স্কোয়ার বাই 5 স্কোয়ার, 13 স্কোয়ার করলে কত? 169 মাইনাস 5 স্কোয়ার 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে কত? 144, আর 144-এর বর্গমূল করলে আমরা কত পাচ্ছি? 12, ঠিক আছে। তাহলে আমার যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি, 12 সেমি। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে tan 35/cot 55 ডিগ্রি প্লাস cot 78/tan 12 ডিগ্রি এর মান কত? দেখি মানটা কিভাবে কত আসে সেটা বের করি। তো প্রথমে আমরা কি করছি, যে উপরে যে tan 35 ডিগ্রি আছে সেই tan 35 ডিগ্রির পরিবর্তে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। শুধু 35 ডিগ্রির পরিবর্তে লিখলাম কত? 90 মাইনাস 55, কারণ 90 থেকে 55 বাদ দিলে আমরা কিন্তু 35 ডিগ্রি পাবো, ঠিক আছে। এবং 78-এর পরিবর্তে লিখলাম 90 মাইনাস 12 ডিগ্রি, কারণ 90 থেকে 12 বাদ দিলে কিন্তু আমরা 78 পাবো। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো আমাদের একটা ফর্মুলা আছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। আর থিটার মানটা যে কোনো মান হতে পারে, 1 2 3 4 5 যাই হতে পারে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমরা পাচ্ছি কত? tan 90 মাইনাস 55, অর্থাৎ থিটা জায়গায় কত আছে? 55 আছে। তাহলে tan 90 মাইনাস 55-এর পরিবর্তে কী লিখতে পারবো? cot 55 ডিগ্রি। একই রকমভাবে এখানে কী লিখতে পারবো? tan 12 ডিগ্রি। তাহলে cot 55 tan 12 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? 1 + 1 তাহলে কত হচ্ছে? 2। তাহলে আমার অ্যান্সার হয়েছে অপশন সি 2। আশা করছি বুঝতে পারলে। এবার 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেটা কি, যে লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন কিন্তু দেওয়া আছে। আয়তনটা কি, যে আয়তন দুটো কিন্তু সমান, দুটো নিরেট চোঙের আয়তন দুটো সমান, তার মধ্যে দেওয়া আছে যে তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে লম্ববৃত্তাকার চোঙের, সে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1 R2 এবং উচ্চতা হচ্ছে H1 2H, কারণ এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে। এখানে আর এর ব্যাসার্ধের অনুপাত দেওয়া ছিল না বলে আমি ব্যাসার্ধ ধরে নিলাম R1 R2। উচ্চতার অনুপাত দেওয়া আছে কত? 1:2। তাহলে উচ্চতা ধরলাম যে H এবং 2H,
ঠিক আছে। প্রথম লম্ব চোঙের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে h এবং দ্বিতীয়টা হচ্ছে 2h। এবার দেখো আমরা একবার ফর্মুলা বের করি। এবার যেমন ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, এবার আয়তন বের করব। এবার দেখো আমি একবার শর্তানুসারে করে নিয়েছি যে আয়তন দুটো কি বলেছে, যে দুটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি সমান বলেছে। তো প্রথম চোঙের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ r1 এবং উচ্চতা যদি h হয় তখন আয়তন কি হবে পাই r1 স্কোয়ার h, এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হবে পাই r2 স্কোয়ার 2h, কারণ h এর পরিবর্তে এখানে কত আছে 2h আছে। আশা করছি বুঝতে পারলে। এবার বলেছে যে এবার পাই পাই কেটে যাচ্ছে এখানে, r1 স্কোয়ার h ইন্টু এই 2r2 স্কোয়ার h, আবার এখানে h কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে। তাহলে কী করছি r1 স্কোয়ার আর এই r2টাকে এ পার নিয়ে চলে আসলাম, তাহলে সমান করতে পারছি 2/1, 2/1। তাহলে r1/r2 সমান কি √2/1, √2/1। তাহলে অতএব সমান কি পাচ্ছি √2:1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি, √2:1। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। মানে যে এই যে টার্মটা 35 টার্মটা, মানে 35 টার্ম থাকাকালীন মধ্যমা কত হচ্ছে এবং 35 টার্মটা বাদ দেওয়ার পরে মধ্যমা কত হচ্ছে, সেটা বলছে কত বৃদ্ধি হচ্ছে সেটা বের করতে বলছে। যদি না থাকে 35 টার্মটা যদি আমরা বাদ দিয়ে দিই 35 টার্মটা, তখন কতটা মধ্যমা বৃদ্ধি পায় সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা বের করব যখন 35 থাকাকালীন, 35 বাদ না দিয়ে, ঠিক আছে। মানে এই পুরো টার্মটা যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোটো থেকে বড় সাজানোই আছে অবশ্য, 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে এখানে এন সমান কত হবে, এন সমান কত হবে 8, কারণ দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 35 টাকা ধরে এন এর মান কত হচ্ছে 8 হচ্ছে, মানে 8টা তথ্য আছে, তার মানে জোড় সংখ্যা আছে। আর জোড় সংখ্যা থাকলে গেলে এর ফর্মুলাটা একটু অন্যরকম হয়। কীরকম, যে জোড় সংখ্যা থাকলে মধ্যমা সমান হবে হাফ ইন্টু মিডিলের পয়েন্ট দুটোর যোগফল। অর্থাৎ মিডিলের পয়েন্ট দুটোর যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটা কী পাবো, তার মধ্যমা পাবো। ঠিক আছে, যদি জোড় সংখ্যা থাকে। তাহলে 1/2 মিডিলের দুটো পয়েন্ট কী আছে 36 + 37, তাহলে 36 + 37 যোগ করলে 73, এটা পাচ্ছি কত 36.5। 73কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 36.5। এটা কখন মধ্যমা পেলাম, যখন 35টা থাকাকালীন, 35 থাকাকালীন তখন মধ্যমা কত পেলাম 36.5। এবার যদি 35 না থাকে, তাহলে 35 টার্মটা যদি না থাকে তখন এন এর মান কত হয়ে যাবে 7 হয়ে যাবে, কারণ 35 টার্মটা আউট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত 7টা তথ্য, তাহলে এন এর মান 7, তাহলে কোন হয়ে গেল বিজোড় সংখ্যা হলো। আর বিজোড় সংখ্যা থাকলে তখন মধ্যমা কি হয়, যে n + 1/2তম পদ। 2তম পদ বলতে এই যে সাজানোর পরে 30, 34, 36, 37, 38, 39, 40, এই যে সাজানোর পরে তম পদ বলছে 1/2 n + 1/2তম পদ, তাহলে কত পাচ্ছি 4তম পদ পাচ্ছি। তাহলে 4তম পদ বলতে এটির মধ্যে 4 নম্বর পদে কোন পদটা আছে 1, 2, 3, 4, কত আছে 37তম পদ, 37। চতুর্থতম পদে কী আছে 37, তাহলে এর যে মধ্যমা আছে সেটা হচ্ছে কত 37। তাহলে 35 না থাকাকালীন তখন আমরা মধ্যমা কত পাচ্ছি 37, আর যখন 35 থাকে তখন মধ্যমা কত পাচ্ছি 36.5। তাহলে কতটা বৃদ্ধি হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে, তাহলে বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে মধ্যমা বৃদ্ধি কত হচ্ছে 37 থেকে 36.5 বাদ, তাহলে পাচ্ছি কত 0.5। তাহলে অ্যান্সার হয়েছে অপশন ডি 0.5। এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। শূন্যস্থানে ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, প্রথম কোশ্চিন যে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার 1 বছরের টি বছরের সুদ আসল 2p + ড্যাশ টাকা। ঠিক আছে, টি বছরে বলছে কি কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, অর্থাৎ সরল সুদের হার দেওয়া আছে কত r/2, আসল কত দেওয়া আছে 2p, সময় কত দেওয়া আছে টি। তাহলে এখান থেকে আমরা সুদ বের করতে পারবো। তাহলে সুদের ফর্মুলা কি হয় আমরা কি জানি, সুদের ফর্মুলা হচ্ছে I = PTR/100। তাহলে এখানে পি এর মান কত 2p, টি এর মান টি আছে, কিন্তু আর এর মান কি আছে r/2/100, 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে PTR/100। এবার বলেছে আমার যে সুদ আসল মানে সুদ প্লাস আসল,
তাহলে টু পিটা কি আসল, তাহলে কী লিখতে হবে প্লাস করে সুদটা লিখতে হবে। তাহলে সুদের মান কত পেয়েছি আমরা PTR/100। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত বলো তো, 2P প্লাস PTR/100, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, শূন্যস্থানে তাহলে বসবে আমার PTR/100। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিন বলেছে যে x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হলে y প্লাস z সমানুপাতিক কী হবে? অ্যান্সারটা হবে x। কীভাবে x হলো সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা কি করছি যে x সমানুপাতিক y লিখলাম, সেটা কি করছি x সমান সমান k1y, যেখানে k1টা একটা ভেদ ধ্রুবক, ঠিক আছে। সমানুপাতিক টার্মটা যদি আমরা উঠিয়ে সমান লিখি তাহলে তার পরিবর্তে কী হবে, একটা কনস্ট্যান্ট নিতে হবে। একই রকমভাবে x সমানুপাতিক z, তাহলে x সমান সমান কী পাচ্ছি k2z। তাহলে এখানে তোমার y এর মান কত পাচ্ছি, এই টার্ম থেকে y এর মান পাচ্ছি তোমার x/k1, আর এখান থেকে z এর মান পাচ্ছি কত x/k2। ওকে, তাহলে কি বলেছে y প্লাস জেড সমানুপাতিক। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সময় যে y প্লাস জেড করি তাহলে কী পাই সেটা দেখি, যে y প্লাস জেড সমান কী পাবো, y প্লাস জেড, y এর মান কত x/k1 প্লাস জেড এর মান হচ্ছে x/k2। এবার 1 কী করছি এক্স কমন নিচ্ছি, এই দুটো টার্ম থেকে আমরা কী করছি এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে কী পড়ে থাকে 1/k1 প্লাস 1/k2। আর এই পুরো টার্মটা দেখো তো একটা ধ্রুবক হয়ে যাচ্ছে না, তাহলে লিখতে পারবো y প্লাস জেড সমানুপাতিক এক্স, এই সমান এবং কনস্ট্যান্টটা উঠে সমানুপাতিক লিখতে পারবো। কী বললাম y প্লাস জেড সমানুপাতিক এক্স, কারণ এই টার্মটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, এক্স বসবে। ওকে, তারপরে দেখো, তারপরে বলেছে 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রে ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে, 120 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, হ্যাঁ, যে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রে ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত, 120 ডিগ্রি। তারপরে 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন বলেছে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3sin² থিটা এর মান কত? অ্যান্সার হবে 4। ঠিক আছে, যে 4টা কীভাবে আসে সেটা দেখে নিন। কী আছে, অঙ্কটা টুকলাম, লিখেছে 4। এবার দেখো 1/sec² থিটা, এটা ফর্মুলা আমরা জানি যে 1/sec² থিটা সমান সমান হচ্ছে cos² থিটা। এটা তোমাদের ফর্মুলা বইয়ে আছে, তোমরা ফর্মুলাটা একবার দেখে নেবে, যে 1/cos² থিটা সমান হচ্ছে cos² থিটা। তাহলে 4 ইন্টু cos² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা, 1 প্লাস cos² থিটা আবার ফর্মুলা আছে cosec² থিটা। ঠিক আছে, 1 প্লাস cot² থিটা হচ্ছে cos² থিটা প্লাস 3sin² থিটা থেকে গেল। একই রকম এখানে 4 cos² থিটা প্লাস আবার 1/cosec² থিটার ফর্মুলা হচ্ছে sin² থিটা প্লাস 3sin² থাকলো। 4 sin² থিটা প্লাস sin² থিটা প্লাস 3sin² থিটা মানে হচ্ছে কি 4 sin² থিটা। এবার দুটো থেকে আমরা কি করছি 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে আমরা কি পাবো, যে cos² থিটা প্লাস sin² থিটা সমান সমান 4। কেন, যে এই যে cos² থিটা প্লাস sin² থিটার মান হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা জানা আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়েছে কত, অ্যান্সার হবে 4। তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে, 5 নম্বর কোশ্চিনে কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমতলের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সমতলের ক্ষেত্রফল বের করতে হবে। আর আমরা একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল ফর্মুলা জানি 3πr², 3πr²। কিন্তু এখানে r এর মান কত আছে, r এর মান দেওয়া আছে 2r, তাহলে r এর পরিবর্তে কী লিখছি 2r, ঠিক আছে, স্কোয়ার। 3π ইন্টু কত পাচ্ছি 4πr² সমান সমান 12πr²। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 12π। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কত, 12π। এরপরে নেক্সট কোশ্চিনে আসি, 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলেছে যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য ড্যাশ। অ্যান্সার হবে কি বলতো, সমান। সকল শ্রেণীর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ঠিক আছে, এবার আসি আমরা 3 নম্বর কোশ্চিনে। 3 নম্বর কোশ্চিনে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। আর সত্য মিথ্যা কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে সত্য মিথ্যা শুরু করা যায়। ফার্স্ট যে কোশ্চেনটা আছে,
যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। বলেছে যে তাদের মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে 5:4, আর রাজু মোট লাভের যত টাকা লাভ হয়েছে তার মধ্যে রাজু পেয়েছে 80 টাকা। যদি 80 টাকা পায় তাহলে আসিফ পায় 100 টাকা। তাহলে এটা সত্য না মিথ্যা সেটা বের করতে হবে। তো প্রথমে আগে তাদের মূলধনের অনুপাত বের করো। মূলধনের অনুপাত হচ্ছে 5:4, তাহলে অবশ্যই তাহলে রাজু এখানে বেশি টাকা দিয়েছে। মানে তোমার মূলধন বলতে তোমার যে ব্যবসা যখন নামলো, ব্যবসায় কাজে টাকা লাগিয়েছে কত, বেশি টাকা কাজে লাগিয়েছে, যেহেতু 5:4 আছে। তাহলে তাদের লাভের অনুপাতটা এবার বের করে দেখি, যে লাভের অনুপাতটা দেখি যে রাজু বেশি পাচ্ছে কিনা। তো লাভের অনুপাতটা বের করে দেখছি যে আমি পাচ্ছি কত, 4:5, উল্টোটা পেয়ে যাচ্ছি। তাহলে রাজু লাভের পরিমাণটা কমে যাচ্ছে, যে ও টাকা দিয়েছে বেশি, ইনভেস্টমেন্ট করেছে বেশি, পাচ্ছে কম। তাহলে এটা কি ভুল, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। তারপরে বলেছে যে AB:C², BC:A², CA:B², এর যৌগিক অনুপাত বলেছে 1:1। সেটা দেখতে হবে হচ্ছে কিনা। তো যৌগিক অনুপাতের ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল বাই দ্বিতীয় পদের গুণফল। প্রত্যেকটা প্রথম পদের গুণফল কি, AB*BC*CA বাই C²*A²*B²। তাহলে উপরে গুণ করে পাচ্ছি A²B²C², আর নিচে A²B²C²। তাহলে কাটাকাটি করে পাচ্ছি কত, 1:1। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, সত্য হবে। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো। 3 নম্বর কোশ্চিনে বলেছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শ অঙ্কন করা যায়। এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চিন দেখো। তারপরে কোশ্চিন বলেছে 4 নম্বর, যে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 1। তাহলে সেটা দেখতে হবে যে 1 আসছে কিনা। তো sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি সমান সমান sin 12 ডিগ্রি মাইনাস 78-এর জায়গায় কী লিখছি আমরা, 90 মাইনাস 12। 78-এর জায়গায় কী লিখলাম, 90 মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি। এবার ফর্মুলা জানি cos 90 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা। তাহলে cos 90 মাইনাস 12 পরিবর্তে লিখতে পারবো কত, সাইন 12 ডিগ্রি। তাহলে কেটে কী হচ্ছে 0, তার মানে এটা কি মিথ্যা হবে। এটা অ্যান্সার হচ্ছে 0, দেওয়া আছে কত 1। তাহলে এটা অ্যান্সারটা কী যাবে, মিথ্যা হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে বলেছে কি দেখো, যে একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা h সেমি হলে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে πr²h। অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে অর্ধেক জল থাকলে সে জলের আয়তনটা কত হবে সেটা বের করতে বলেছে। তা ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন আমরা কি জানি, আয়তন জানি কি 1/2 πr²h, কিন্তু আমরা এখানে কত দেওয়া আছে, πr²h। ওকে, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, তারপরে কোশ্চিন দেখো, লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। লাস্ট কোশ্চিন বলেছে যে 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4 তথ্যের সংখ্যাগুরু মান 9। এই কোশ্চিনগুলো কিন্তু তুমি একটা পাবেই। ঠিক আছে, রাশিবিজ্ঞান থেকে এই ধরনের কোশ্চিন কিন্তু আসবেই। ঠিক আছে, তো তার জন্য এই কোশ্চিনগুলো তোমাদের কী করতে হবে, যে একটু মনে রাখতে হবে কীভাবে হচ্ছে ব্যাপারটা, মনে রাখতে সংখ্যাগুরু মান, যে এরকম যে তথ্য দেওয়া থাকে সে তথ্য থেকে সংখ্যাগুরু মান কত হবে সেটা কীভাবে বের করব। দেখবে যে এই তথ্যগুলোর মধ্যে যে তথ্যটা সর্বাধিক আছে, সর্বাধিক বলে সব থেকে বেশি বার আছে, সেটাই হচ্ছে এই তথ্যের সংখ্যাগুরু মান। ঠিক আছে, তো এখানে ওরা বলেছে 9, কিন্তু দেখো তো 9-এর পরিবর্তে কিন্তু দেখো তো 9 কটা আছে, 9 এখানে একটাই আছে। কিন্তু দেখো তো 2 কটা আছে, 2 একটা, দুটো আছে। 3 কটা আছে, দেখো একটাই আছে, তাহলে 3 হবে না। 6 দেখো কত হচ্ছে, 5 দেখো 1, 2, দুটোই 5, দুটো 5, এটা মাথায় রাখবে। 6 একটাই, 4 কটা হচ্ছে 1, 2, 3, তাহলে 4 বেশি হচ্ছে, 4টা 4 হচ্ছে। তাহলে সর্বাধিক সংখ্যা, তথ্যের মধ্যে সর্বাধিক সংখ্যা কী আছে, 4। তার মানে এর যে সংখ্যাগুরু মান হবে সেটা হবে কত, 4। তাহলে এটা যে অ্যান্সার দেবে সেটা কী হবে, মিথ্যা হবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।